ইউনিট 2। তো ইউনিট 1 এ আমরা বেসিক্যালি দেখলাম যে গান্ধীজি তিনি মারা গেছেন এবং মারা যাওয়ার সাথে সাথে লোকজনদের মধ্যে কি ধরনের রিঅ্যাকশনস গুলো হচ্ছে। তারা প্রত্যেকে বিড়লা হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সামনে দাঁড়িয়ে থেকে প্রত্যেকে গান্ধীজিকে একবার শেষ দেখা দেখতে চাইছে ইত্যাদি। এবং লেখিকা নিজেকে অত্যন্ত শকড ফিল করছেন, প্রত্যেকে ইনফ্যাক্ট যথেষ্ট শকিং একটা কন্ডিশনের মধ্যে রয়েছে, কারণ গান্ধীজি হঠাৎ করে চলে যাওয়াটা এইভাবে কেউ মেনে নিতে পারেনি। তো কিছুক্ষণ বাদে দেশবাসীর জন্য ব্রডকাস্টিং করানো হলো বা বলা হলো দেশবাসীকে যে হ্যাঁ আলটিমেটলি দাঁড়িয়ে বাপু আর নেই, সেই সংবাদটা প্রত্যেককে দেওয়া হলো। ইউনিট 2, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া, আন্ডারলাইন করতে হবে, গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া সেটা কবে সম্পন্ন হলো? ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন, দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়াটা সম্পন্ন হলো। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা আগের থেকে পিপল লাইন্ড দ্য রুট, লোকজন কি করেছিল? লাইন করে দাঁড়িয়েছিল, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সেই রুট, সেই জায়গাটার মধ্যে। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, সেইখান দিয়ে যাবে, গান্ধীজিকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হবে। তো ন্যাচারাল ব্যাপার, ঘন্টার পর ঘন্টা ধরে লোকজন কি করছে? একদম রাস্তা বরাবর সোজা ওরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। পদমশি, উচ্চারণটা ঠিকঠাক ভাবে করতে হবে, উচ্চারণটা হচ্ছে পদমশি। মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস when she said simply, আচ্ছা পদমশি আন্ডারলাইন করতে হবে। মিসেস নাইডুর কন্যা, নাইডু বলতে কে? সরোজিনী নাইডু, আমরা প্রত্যেকে ওনার কথা ইতিহাসের বইতে পড়েছি। তো ওনার যে কন্যা, যার নাম হচ্ছে পদমশি, পদমশি তিনি কি বললেন? স্পোক ফর আস, তিনি আমাদের সবার জন্য বললেন। when she said simply, অর্থাৎ তিনি ছিলেন হচ্ছে স্পোকস পারসন, তিনি মুখ্য বক্তা, মানে যাকে ভিড় কন্ট্রোল করবার বা লোকজনকে সামলানোর জন্য একটা বৃহৎ দায়িত্ব ছিল তার উপরে দাঁড়িয়ে। তো তিনি এসে সবার হয়ে বললেন when she said simply, তিনি শুধুমাত্র কি বললেন? we will walk, তিনি বললেন আমরা হাঁটবো। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা শেষবার যখন আমরা গান্ধীজির সঙ্গে হাঁটবো। ব্যাপারটা এরকম, মানে শেষবার আমরা এই চান্সটা পাচ্ছি, শেষবার আমরা এই সুযোগটা পাচ্ছি যেখানে আমরা গান্ধীজির সঙ্গে হাঁটার একটা সৌভাগ্য লাভ করব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এখন স্বাভাবিক, শেষকৃত্য, শেষকৃত্য মানে কি? গান্ধীজিকে এরপর থেকে আর দেখা যাবে না। তো গান্ধীজির এটা লাস্ট রাইটস যেটাকে বলা হয়, অন্তিম যাত্রা। তো স্বাভাবিকভাবে হাঁটাটাও কেমন থাকবে? অ্যাগোনাইজিং থাকবে। অ্যাগোনাইজিং মানে অত্যন্ত ক্লান্তিকর একটা হাঁটা। প্রত্যেকটা ব্যক্তি তারা অত্যন্ত শকিংলি, অত্যন্ত সরফুলি তারা কি করছে? হাঁটছে গান্ধীজির সঙ্গে। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, থাউজেন্ডস মানে হাজার হাজার লোকজন, সাইলেন্টলি মানে নীরবে, ওয়াচ দ্য প্রসেশন, প্রসেশন মানে শোভাযাত্রা, প্রত্যেকে নীরবে শোভাযাত্রাটাকে কি করছে? দেখছে, একদম চুপচাপ দাঁড়িয়ে প্রত্যেকে দেখছে। বাপু lay on an open truck covered with flowers, আন্ডারলাইন করতে হবে। বাপুকে শুইয়ে রাখা হয়েছে একটা ওপেন ট্রাকে, একটা ট্রাক খোলা মুখ এরকম টাইপের, সেটার উপরে বাপুকে শুইয়ে রাখা হয়েছে। covered with flowers, ফুল দিয়ে ঢাকা ট্রাকটা, সেই ট্রাকের মধ্যে বাপুকে শুইয়ে রাখা হয়েছে। thousands of people wait, হাজার হাজার লোকজন তারা কি করছে? কান্নাকাটি করছে। trying to touch বাপু's feet, প্রত্যেকে বাপুর পা ধরতে চাইছে, প্রত্যেকে বাপুর পা ধরে একবার তাকে সম্মান জানাতে চাইছে, প্রণাম করতে চাইছে, হাজার হাজার কাতারে কাতারে লোক। এবং এটা শুধুমাত্র যে গল্পে বলেছে তা নয়, প্রত্যেকে গুগল ঘাটলে বা যদি ইউটিউবেও বেশ কিছু ভিডিও ফুটেজেস রয়েছে সেগুলোকেও যদি ফলো করিস তাহলে সত্যি তাই। গান্ধীজির যে ফিউনারাল প্রসেশন বা তার যে একটা অন্তিম যাত্রা, অন্তিম ক্রিয়া, সেইখানে লোকজন ভরে গেছিল, এটা লিটারালি হয়েছিল। সেখানে লোকজন ভরে গেছিল, মানে তিল ধারণের জায়গা ছিল না, এটা আছেও, সেই ফটোগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে। তো থাউজেন্ডস অফ পিপল ওয়েট, প্রত্যেক হাজার হাজার লোকজন কাঁদছে। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর পা ধরে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এত বেশি ভিড় যে ইম্পসিবল টু মুভ মানে নড়াচড়া করা যাচ্ছে না, এরকম টাইপের একটা কন্ডিশন। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, যত বেশি আমি এগোতে লাগলাম সামনের দিকে, লেখিকা বলছেন যত বেশি আমি সামনের দিকে এগোতে লাগলাম, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিস্ট অফ গ্রিভিং পিপল, মিক্সড মানে মাঝামাঝি, আমি শুধুমাত্র গ্রিভিং পিপল, গ্রিভিং মানে যারা ক্রন্দনরত শোকগ্রস্ত লোকজন, তাদের মাঝে যে শুধুমাত্র আছি তা নয়। মানে কিরকম? গান্ধীজি ভারতবাসীর কাছে একজন ইমোশন, এটা আমি বুঝতে পেরেছি।
এরকম নয় যে একজন লিডার মারা গেছে, তার 10টা চেলাচামুন্ডা রয়েছে, তারা খুব কান্নাকাটি করছে, লিডারকে পুড়িয়ে দেওয়া হবে, মানে শেষকৃত্য সম্পন্ন করা হবে, চেলাচামুন্ডারা ভুলে যাবে লিডারকে। না, গান্ধীজি প্রকৃত অর্থে ভারতের মানুষের উপরে কতটা প্রভাব বিস্তার করতে পেরেছেন তার একটা জলজান্ত উদাহরণ ছিল সেই ফিউনারাল প্রসেশনটা, সেই জায়গাটা। লেখিকা বলছেন আমি যখন সবার মাঝখানে, তো তিনিও হাঁটছেন আর কি বাদবাকিদের সঙ্গে, যখন দাঁড়িয়ে রয়েছেন তিনি বলছেন আমি স্পষ্ট বুঝতে পারছি লোকজনের যে বুক ফাটা চিৎকার। কারণ আমি বলেছিলাম যে কোন পরিস্থিতিতে গান্ধীজিকে কি করতে হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, সেটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট পার্ট 1-এই দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেশবাসীর কাছে এখন একটা অসহায় ব্যাপার যে আলটিমেটলি কি হবে আমাদের। তো সেই জায়গার থেকে কোথাও না কোথাও দেশবাসীরা নিজেদেরকে কেমন অবস্থায় ফিল করছে, খুব একটা ওই যেটা ইউনিট 1-এও বলেছে লস্ট চিলড্রেন, হারিয়ে যাওয়া বাচ্চাদের মতন তারা ফিল করছে নিজেদেরকে, এরকম টাইপের একটা কন্ডিশন। This was even more than the funeral procession of India's beloved leader. এইটা ছিল ফিউনারাল প্রসেশনেরও বেশি। ইন্ডিয়াস বিলাভেড লিডার, ভারতের প্রিয় নেতা, তার শুধুমাত্র একটু ফিউনারাল প্রসেশন না, নয়নতারা সেহগাল বলছেন শুধুমাত্র ফিউনারাল প্রসেশন না, এই অন্ত্যেষ্টি ক্রিয়া বা এই ফিউনারাল প্রসেশন এটা দেশবাসীর ইমোশনসটাকে বুঝিয়ে দিচ্ছিল। গান্ধীজির প্রতি তাদের যে কতটা অনুরাগ, কতটা সম্মান প্রদর্শন তারা করতে পারে, মেন কথা গান্ধীজিকে কতটা ভালোবাসে, সেই বিষয়টা টোটালি ফিউনারাল প্রসেশনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছিল। এবং কি I was among people for whom walking with Bapu had a special meaning. লেখিকা বলছেন যে আমি ছিলাম সেই সব লোকজনদের মধ্যে ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। গান্ধীজির সঙ্গে হাঁটা এটার একটা অন্য রকমের অর্থ ছিল। গান্ধীজির সঙ্গে হাঁটা মানে গান্ধীজি যে আন্দোলনে হাঁটছেন তার সঙ্গে একটু পা মেলাবো। গান্ধীজির পাশে দাঁড়িয়ে হাঁটার দরকার নেই, মানে দেবতার আসনে বসানো। কিছুদিন আগে মেসি এসেছিল কলকাতায় অরূপ বিশ্বাসকে দেখতে, মেসি এসেছিল কলকাতায়। এবার বিষয়টা হচ্ছে মেসি যখন কলকাতায় এলো তখন কিছু কিছু ছেলেরা দেখবি কেউ 15,000 20,000 টিকিট কেটে, আরো বেশি টিকিট কেটে দেখতে এসছে। একজন এরকম একটা ফুটেজ ধরা পড়লো যে মা বাবা মারা গেলে যে গুরুদশা থাকে, সেই গুরুদশার মধ্যে একটা ছেলে ওই কাপড় পরে এসছে এরকম, এবং মেসির ফটো নিয়ে এসছে সঙ্গে করে, ব্যাপারটা এরকম। তো মেসির ফটো নিয়ে এসছে। আচ্ছা, আরেকটা ফুটেজ ধরা পড়লো একটি ছেলে মনে হয় বিয়ে ছিল, সে বিয়ে ক্যান্সেল করে দিয়ে মেসিকে দেখতে এসছে, এরকম টাইপের ব্যাপার। এবার আপাত দৃষ্টিতে এগুলো শুনলে কি মনে হবে, তুই পাগল, বাট না, এটা বুঝতে হবে যে হাজার হাজার ভারতবাসীর কাছে বা কলকাতাবাসী সুদূর আর্জেন্টিনার থেকে বিশ্ববিখ্যাত একটা প্লেয়ারকে দেখার জন্য কতটা পাগল যে তারা এই সিচুয়েশনের মধ্যে হয়েছে। এরকম টাইপের যে কেউ কেউ বলছে আমার স্যালারি 30,000, অথচ আমি 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছি, তার মানে স্যালারির হাফ খরচা করে ফেলেছে শুধু মেসিকে একবার দূর থেকে দেখবে বলে। তার মানে ইম্পালসটা বুঝতে পারছিস, একটা মানুষের ইম্পালস, একটা আবেগ মানুষের, যে দূর থেকে দাঁড়িয়ে আমি মেসিকে একবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি দাঁড়িয়ে একবার হাতটুকু নাড়িয়ে দেবে সবার সামনে, মানে মানুষের যেটা আশা ছিল বেসিক্যালি, বা সামনাসামনি একটু দেখতে পাবো। কিন্তু যাই হোক, তারপরে তো নেতা মন্ত্রী মিলেই সব ছেলে তুলে মেসিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, মেসি সেফলি বাড়ি পৌঁছে গেছিল। তো ওরকম টাইপের ব্যাপারটা, তো এক্স্যাক্টলি ওরকম টাইপের বিষয়টা। তো বলছে উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, এবং যথারীতি, হ্যাঁ সরি, আই ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং। তো স্পেশাল মিনিং ছিল গান্ধীজির সঙ্গে হাঁটা, মানে গান্ধীজির পাশে দাঁড়িয়ে হাঁটতে হবে না, দূর থেকে একবার এক ঝলক পেয়ে যাবো তাহলেই যথেষ্ট। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার দরকার নেই, দূর থেকে একটু এক ঝলক পেয়ে যাবো। তার জন্য 15,000 টাকা খরচা করে লোকজন দেখতে এসছে, 20,000 টাকা খরচা করে লোকজন দেখতে এসছে, তারপরে ওই দেখেছে। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমরা কি করেছি, বাপুর সাথে হেঁটেছি, কিসের সাথে, ওভার দ্য রাফ এন্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আচ্ছা, রিসেন্ট বলতে কি এখন 2025 সাল কি 2026 সাল কি 2024 সাল? রিসেন্ট মানে তখনকার দিনের ইতিহাস, 1947, 1946, পারহ্যাপস 1948। তো আমরা গান্ধীজির সাথে সেই সময়তে হেঁটেছি। এবার রাফ এন্ড স্মুথ কেন? যে কোনো দেশের ইতিহাস তার কিছু ভালো অধ্যায় রয়েছে, কিছু খারাপ অধ্যায় রয়েছে। আর ভারতবর্ষ তো এত সুপ্রাচীন একটা দেশ, ন্যাচারালি তার ইতিহাসও তো প্রচুর পুরনো, এটাই তো স্বাভাবিক। তার মানে বিষয়টা হচ্ছে কিছু ভালো অধ্যায় রয়েছে ভারতবর্ষের ইতিহাসে, আবার কিছু খারাপ অধ্যায় রয়েছে। তার মানে রাফ যেই টাইমটা ভারতবাসীদের কাছে খুব চ্যালেঞ্জিং টাইম ছিল, সেই সময়ও গান্ধীজি গাইড করেছেন। যেটা স্মুথ টাইম, অপেক্ষাকৃত স্মুথ টাইম কখনোই দেশ স্বাধীন হওয়া বা ইত্যাদি এই জাতীয় জিনিসগুলো, তো সেটাও স্মুথ টাইম, সেই সময়ও গান্ধীজি গাইড করেছিলেন।
5.5 মাস তো বেঁচেছিলেন গান্ধীজি স্বাধীন হওয়ার পরে, ওদের স্বাধীন হওয়ার পরে, তো সেই টাইমে গাইড করেছিলেন। তো তিনি বলছেন আমরা হেঁটেছি গান্ধীজির সাথে সেই জায়গাটায়, কখনো রাফ হিস্ট্রির ওপর দিয়ে, কখনো স্মুথ হিস্ট্রির ওপর দিয়ে আমরা গান্ধীজির সঙ্গে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই ঘটনাটাকে গ্রহণ করতে পারছিলাম না, দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। আমরা এই বিষয়টাকে কখনো অ্যাকসেপ্টই করতে পারছিলাম না যে যেই ব্যক্তি আমাদেরকে এত ডিফিকাল্ট রাস্তার উপর দিয়ে নিয়ে গেছে, এত কিছু আগুন ছিল, এত কিছু চ্যালেঞ্জেস ছিল, তার উপর দিয়ে নিয়ে গেছে, তিনি আর আমাদের সাথে হাঁটবেন না ফার্দার, আমরা তার সাথে সুযোগই পাবো না হাঁটার। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, গান্ধীজির ফিগারটা কেমন ছিল? রোগা পাতলা চেহারা, আমরা প্রত্যেকে ওনাকে ছবিতে দেখেছি, তো রোগা পাতলা চেহারা ছিল, স্লাইট ফিগার হ্যাড ওয়াক, তিনি হাঁটতেন। স্টাফ ইন হ্যান্ড, হাতের মধ্যে কি রাখতেন? একটা লাঠি রাখতেন, লাঠি নিয়ে হাঁটতেন। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ম্যাক্সিমামটা তিনি কি করেছেন? ওরকম হেঁটে একটা সাধারণ মানুষের মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে নিয়ে তাদের মতন হয়ে তাদের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে পরিচালনা করা, এটা গান্ধীজি পারতেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, আন্ডারলাইন করতে হবে, গান্ধীজির মতে কি ছিল? টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। গান্ধীজির মতে এই যে হাঁটাটা, এটা ছিল উন্নতির একটা সিম্বল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, গান্ধীজির কাছে হাঁটাটা কি ছিল? একটা উন্নতির সিম্বল। প্রশ্ন হচ্ছে হাঁটা উন্নতির সিম্বল বলতে কিরকম টাইপের? একটা কবিতা আছে, কবিতাটা হচ্ছে আমি যখন হাঁটি আমার পাও হাঁটে আমার মাথাও হাঁটে, কবিতাটা এরকম টাইপের। প্রশ্ন হচ্ছে আমি যখন হাঁটি আমার পাও হাঁটে মাথাও হাঁটে বলতে, এক তো হাঁটলে পা হাঁটবে, সবারই হাঁটে, মাথা হাঁটে কিরকম? আমি যখন হাঁটি তখন আমি প্রত্যেকটা জিনিসকে চিন্তা করতে করতে চাই, আমি স্ট্র্যাটেজিক্যালি কি করতে পারি? হাঁটছি হাঁটছি হাঁটছি, কিছু একটা হয়তো মাথার মধ্যে কি চলছে? চিন্তা চলছে, তা আমি চিন্তাটা করতে 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 এগোচ্ছি। এবং চিন্তা মানুষের মাথায় অনেক রকমের আসে, ভালো চিন্তা জাস্ট ওখান থেকে একটা বেসিক কিছু বার করতে, মানে ওখান থেকে একটা সিগনিফিকেন্ট কিছু বার করতে একটা মানুষের কি একটা চিন্তাই যথেষ্ট, ব্যাপারটা এরকম ধরনের। তার মানে ন্যাচারাল আমি যখন হাঁটি আমার পাও হাঁটে আমার মাথাও হাঁটে, মানে আমি যখন হাঁটছি রাস্তা দিয়ে, পা তো হাঁটছেই, আমার মাথাটাও হাঁটছে, মানে মাথাটা কনস্ট্যান্ট ওয়েতে কিছু না কিছু থিঙ্ক করছে, থিঙ্কিং ক্যাপাসিটিটা বাড়ছে আমার। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, আন্ডারলাইন করতে হবে ওইখান থেকে শুরু করে ডিস্টেন্স অবধি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, আমি ক্ল্যারিটি, গান্ধীজি বলতেন যে কেউ হাঁটলে সে ক্ল্যারিটি নিয়ে ভাবতে শিখবে। ক্ল্যারিটি কি হয়? ক্লিয়ার এর নাউন ফর্ম হলো ক্ল্যারিটি, স্বচ্ছতা। অর্থাৎ গান্ধীজি বলতেন যে হাঁটলে পরে একটা মানুষ স্বচ্ছভাবে চিন্তা ভাবনা করতে পারে, and closely look at all that is around you, এবং চারিদিকটা দেখতে পারে, চারিদিকটায় তাকাতে পারে, from small insects to the horizon in the distance, আন্ডারলাইন করতে হবে, স্মল ইনসেক্ট থেকে হরাইজন অবধি, মানে কিরকম? একটা ছোট পতঙ্গ হাঁটলে পরে আমরা যে কোনো জিনিসকে সুন্দর করে দেখতে পারি, চারপাশের জিনিসগুলোকে। একদম সাইডে একটা পতঙ্গ রয়েছে, সেটাকেও দেখতে পারলাম, ওটাকেও ভালো করে দেখতে পারলাম, একটা পাতার উপরে একটা ছোট্ট পোকা বসে রয়েছে, কি অপূর্ব লাগছে। অনেকে দেখবি এই ধরনের তো ফটোগ্রাফিও করে এরকম ধরনের, তো কি অপূর্ব লাগছে, দেখে দিলাম ওটাকে। আবার কি দূরে হয়তো হরাইজন রয়েছে বা একটা দিগন্ত রেখা রয়েছে, সেই দিগন্ত রেখাটাকেও আমি প্রাণ ভরে দেখতে পেলাম, কারণ হাঁটলে পরে কি হচ্ছে? শরীরটা চলছে বাট মস্তিষ্কটা কনস্ট্যান্ট ওয়েতে কাজ করছে। Moreover, to walk was often the only way open to the average Indian, underline. Moreover, সর্বোপরি, সর্বোপরি কি? To walk was often the only way open to the average Indian. হাঁটাটাই হচ্ছে সাধারণ ভারতবাসীর কাছে বা গড়পড়তা ভারতবাসীর কাছে একমাত্র রাস্তা ছিল। কেন? আমরা এমন একটা টাইমের কথা পড়ছি যেই সময় মানুষের কাছে কোনো মোটর কার বা মোটর ভেহিকেলস অ্যাফোর্ড করবার মতন টাকা পয়সা ছিল না। কারণ কোন পরিস্থিতিতে মানুষকে দেশ ছাড়তে হয়েছিল বা দাঙ্গা বেঁধেছিল, দেশ স্বাধীনতার কোন পরিস্থিতিতে হয়েছিল, সেগুলো সব প্রিভিয়াস পার্টের মধ্যে আলোচনাই করা হয়েছে। তার মানে সেই মুহূর্তে খুব কম মানুষ রয়েছেন বা ছিলেন যারা কিনা কোনো মোটর কার অ্যাপ্লাই, মানে নিজের জীবনে কিনতে পারতেন বা এরকম ধরনের একটা ব্যাপার, মানে প্রাইভেট গাড়ি সহজ কথা অ্যাফোর্ড করতে পারতেন। তার মানে যদি সেটা না হয় তাহলে ম্যাক্সিমাম মানুষ কি ওই হয়তো সাইকেল, খুব কম লোক, আর তাছাড়া ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হেঁটে 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 এই জায়গা ও জায়গা সেই জায়গা করে বেড়াচ্ছে। It required no vehicle except his own body and cost him nothing but his energy, আন্ডারলাইন করতে হবে। পরপর এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। It required no vehicle, এটাতে কোনো যানবাহনের দরকার নেই, হাঁটতে গেলে কোনো যানবাহনের দরকার নেই। একমাত্র যানবাহন কি দরকার? এক্সেপ্ট হিজ ওন বডি, শরীর। আমার শরীরে যদি হাঁটার ক্ষমতা থাকে
তাহলে আমি কি করতে পারবো? হাঁটবো 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 হাঁটবো, কনস্ট্যান্ট ওয়েতে হাঁটতে পারবো, ব্যাস। অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ইজ এনার্জি, এবং কোনো টাকা পয়সারও ব্যাপার নেই, শুধু আমার এনার্জিটাই কস্টিং। আমার যদি এনার্জি থাকে শরীরের মধ্যে, তাহলে আমি কি যত দূর ইচ্ছা আমি হেঁটে হেঁটে বেরোতে পারবো, তার মানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, কোনো গাড়ি ঘোড়াও লাগবে না। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই যে নেসেসিটি, গান্ধীজি এই যে অপরিহার্যতা, এটা তিনি বুঝিয়েছিলেন। অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, তিনি এটা বুঝতে পারতেন, তিনি নিতেন, কি নিতেন? মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। কমন প্লেস মানে সাধারণ কোনো জিনিস। সাধারণের মধ্যে থেকে অসাধারণত্বটাকে বের করে আনাটাই কার কাজ? গান্ধীজির কাজ ছিল। মানুষ তো সবই সাধারণ, কিন্তু যখন সবই সাধারণ হবে, কেউ যদি অসাধারণত্বটাকে তার থেকে বের করে না আনতে পারে, তাহলে সে কি চেঞ্জ করবে? সচিন টেন্ডুলকার তো সচিন টেন্ডুলকারই হয়ে থেকে যেত আর পাঁচটা সাধারণ বীরের মধ্যে, যদি না রমাকান্ত আচরেকর আসতেন তার জীবনে, মানে কোচ, তার কোচ। তার মানে সচিন টেন্ডুলকারের ভেতর থেকে যে ক্রিকেটিং ট্যালেন্টটাকে বের করে আনা, গড অফ ক্রিকেট বলা হয়, ক্রিকেটের ঈশ্বর বলা হয়, তার মানে ন্যাচারাল ব্যাপার কার জন্য? রমাকান্ত আচরেকরের জন্য। এরকম প্রচুর উদাহরণ রয়েছে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে আলটিমেটলি দাঁড়িয়ে ওই কমন প্লেস একটা ম্যাটারকে তিনি নিতেন, সাধারণ বিষয়টাকে নিতেন, অ্যান্ড ট্রান্সফর্মড ইট ইনটু আ জয়ফুল এফর্ট, এবং সেটাকে ট্রান্সফর্ম করতেন, সেটাকে পাল্টে দিতেন। কোথায় পাল্টে দিতেন? জয়ফুল এফর্ট। সাধারণ থেকে একটা আনন্দের দিকে তিনি নিয়ে চলে যেতেন। কি করতেন? সেটা গান্ধীজি করতে পারতেন। শেষ। তো